এই অঙ্কটা 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরবর্তী কোনো বিন্দুর মধ্য দিয়ে ব্যাসের উপর লম্ব সমতল গোলকটিকে ছেদ করে উৎপন্ন তলটির ক্ষেত্রফল নির্ণয়। পারা যাবে এই অঙ্কটা? এটা তো সহজ অঙ্ক। তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ আর গোলকের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার। মানে বলছে যে একটা গোলক আছে, একটা গোলক, যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। এই গোলকের এভাবে ব্যাসার্ধ আঁকলাম, ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। এখন বলছে এই 13 সেন্টিমিটার থেকে যদি আমরা 12 সেন্টিমিটার কেটে নিই, ধরো এরকম, এইখানে এইখানে মনে করো 12 সেন্টিমিটার, এই 12 সেন্টিমিটার দূরত্বে এরকম ভাবে একটা তল গোলকটাকে এভাবে করে কেটে ফেলছে। তো কেটে ফেললে কি হবে? কেটে ফেললে কিন্তু একটা বৃত্তাকার অংশ তৈরি হবে, এরকম একটা চাকতির মতো তৈরি হবে, এরকম একটা অংশ কাটবে, এরকম একটা চাকতির মতো কাটবে, ঠিক আছে? মানে মনে করো একটা আপেল থেকে যদি তুমি একটা অংশ স্লাইস কেটে নাও, তাহলে এই জায়গাটা একটা বৃত্তের মতো হবে না? এখন এই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল বের করতে বলছে। এখন আমরা এই অংশটাকে, এই ছবিটাকে আপাতত মুছে দিই। তাহলে যে বৃত্তটা তৈরি হবে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এইটুকু হলো আর, ওই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, এই বৃত্তটার ব্যাসার্ধ। এবং বলছে যে এখান থেকে এই এতটুকু হইলো 12 সেন্টিমিটার, কেন্দ্র থেকে নিয়ে এতটুকু হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, আর সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। দ্যাট ইজ আমরা বলতে পারবো এই কেন্দ্র থেকে নিয়ে শুরু করে এই এতটুকু হইলো আবার 13 সেন্টিমিটার, এটুকু হইলো 13 সেন্টিমিটার। তাহলে আমাদের ছবি কিন্তু হয়ে গেছে। তাহলে আর এর মান আমরা খুব সহজেই বের করতে পারবো। আর ইকুয়ালস টু রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি রুট ওভার 25 হয়, ইকুয়ালস টু হলো 5, ঠিক আছে? তাহলে আর ইকুয়ালস টু 5। তাহলে এই যে বৃত্তটা তৈরি হলো, এই বৃত্তের ক্ষেত্রফলটা হবে হলো, বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা বলতে পারবো পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু, পাই হলো 3.1415 ইন্টু আর এর মান 25 স্কোয়ার, 25 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এটা উত্তর যেটা হয় সেটাই। বুঝতে পারছো অঙ্কটা? এটা তোমার শেষ অঙ্ক আর কি, 20 নম্বর অঙ্ক বললাম। এখন 20 নম্বর অঙ্কটা, হ্যাঁ হ্যাঁ 20 নম্বর অঙ্ক, মানে 19-এর পরে 20 নম্বর, মানে তোমার সিলেবাসের শেষ অঙ্ক। এর পরের অঙ্কগুলো তোমাদের নেক্সট পরীক্ষায় নাই, এই জন্য আমি একদম লাস্ট অঙ্কটা করলাম। এখন লাস্ট অঙ্কটা যদি এরকম হয় তাহলে এর আগের অঙ্কগুলো তো কঠিন হবে না। আর কোন অঙ্কটা তুমি পারো না বলো তো দেখি? যেমন এখানে আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ বলো। 19 নম্বরটা ভুলে গেছি, মানে ভুলেছিল। 19 নাম্বারটা ভুলে গেছো? 22 বাই পাই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক আকৃতির বল একটি ঘনক আকৃতির বাক্সের ঠিক ভাবে এঁটে যায়, বাক্সটির অনধিকৃত অংশের আয়তন নির্ণয় করো। আচ্ছা, হ্যাঁ বলছে 22 বাই পাই সেন্টিমিটার। এটা ক্লিয়ার করে ফেলি আমরা। বলছে প্রথম হলো আমাদের একটা ঘনক আঁকতে হবে, এরকম ভাবে একটা ঘনক, তারপর এই হলো আমাদের একটা ঘনক,
হলো ঘনক। এখন বলছে এই ঘনকের ভিতরে একটা গোলক পুরোপুরি ভাবে আটকে যায়, মানে গোলকটা মনে করো এরকম ভাবে ঘনকের ভিতরে গোলকটা আছে, গোলকটা এই ঘনকের ভিতরে আছে, ঠিক আছে। এখন বলছে যে তার মানে, এবং এ বলছে যে এই গোলকের ব্যাস হচ্ছে 22/π সেন্টিমিটার, তাই বলছে না? 22/π, এটা কি গোলকের ব্যাস বলছে না? দ্যাট ইজ এই যে এই হলো গোলকের ব্যাস। তাহলে গোলকের ব্যাসার্ধ, ব্যাস ব্যাসার্ধ বলছে না ব্যাস বলছে? ব্যাসার্ধ বলছে, ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ একটি বলছে। গোলক। ও, এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক, তার মানে আমরা যদি ব্যাসার্ধ যদি 22/π সেন্টিমিটার হয়, তাহলে ব্যাস হবে 2 × 22/π। আমরা এরকম বললাম, এই যে ছবিতে এরকম লিখলাম, মানে ব্যাস যদি ব্যাসার্ধ যদি 22/π হয়, তাহলে ব্যাস হবে 2 × 22/π সেন্টিমিটার। তাহলে আমরা বলবো যে গোলকের, আমরা লিখবো, তাহলে এখানে আমরা লিখবো গোলকের ব্যাস সমান 44/π সেন্টিমিটার, সমান হচ্ছে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। ঘনকের এক বাহু, গোলকের ব্যাস সমান ঘনকের এক বাহু, ঠিক আছে। এটা হচ্ছে দৈর্ঘ্য দিয়ে হিসাব করলে। তাহলে আমরা এখন লিখবো, সুতরাং ঘনকের আয়তন সমান কত? গোলকের ব্যাস মানে ঘনকের আয়তন সমান 24/π হোল কিউব ঘন সেন্টিমিটার। এখন এখানে পায়ের মান বসালে কত হয় দেখো, 24/π হোল কিউব কত হয়? 40। এখানে পায়ের মান বসানো হবে হচ্ছে পায়ের মান 22/7 বসালে জিনিসটা ইয়ে হয়ে যায়। 3.1416। মানে এত ঘন সেন্টিমিটার, এটা হলো ঘনকের আয়তন, কত হয়? এটি 2.7 এমএম হবে। 44 ডিভাইডেড বাই 5 এত টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 2747.31। হ্যাঁ, এটাই 27। এটা হলো 2747.31 ঘন সেন্টিমিটার। এটা হলো ঘনকের আয়তন। এখন বলছে ঘনকের অনধিকৃত আয়তন, মানে ঘনকের ভিতরে, মনে করো তুমি একটা এরকম বক্সের ভিতরে একটা ফুটবল রাখলা, তাহলে ফুটবলের বাইরে যে জায়গাগুলো খালি থাকবে, এই জায়গাগুলোর আয়তন বের করতে বলছে। তাহলে আমরা বলবো গোলকের আয়তন। এখন গোলকের আয়তন কত? গোলকের আয়তন সমান আমরা জানি 4/3πr³ যদি গোলকের ব্যাসার্ধ হয়, তাহলে এটাকে লিখবো 4/3 ইন্টু পাই। আর এর মান কত? আর এর মান হচ্ছে 22/π ইন্টু 22/π হোল কিউব ওখানে একটা কিউব হবে না? 4/3 পাই আর কিউব হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 4/3πr³ তো লিখলাম। ওখানে ও লেখ। হ্যাঁ, এখানে কিউব 4/3πr³। তাহলে এটা কত হয় ক্যালকুলেশন করে দেখো। এখন জাস্ট এটা থেকে ওই আয়তনটা আমাদের বাদ দিতে হবে। 4/3π 22/π হোল কিউব ঘন সেন্টিমিটার, এটা থেকে ওটা বাদ দিতে হবে। এটা হিসাব করে দেখো কত হয়। 4/3π কত হয় ক্যালকুলেটরে? 3 into 3.1416। তাহলে এখন 20 আছে। এটা 22 1438.5। এটা হবে হলো, এটাকে আমরা বলতে পারি 1438.5। হ্যাঁ, 1438.49। তাহলে এটাকে 5 বলতে পারি। এত 5 হ্যাঁ। ঘন সেন্টিমিটার।
তাহলে এখন আমরা বলবো সুতরাং অনধিকৃত অংশের আয়তন, অনধিকৃত অংশের আয়তন সমান ওইটা থেকে এটা বাদ দিতে হবে 7.31 মাইনাস 1438.5 ঘন সেন্টিমিটার, ঠিক আছে, ঘন সেন্টিমিটার। এটা হিসাব করলে যা হয় তাই, ঠিক আছে। হ্যাঁ, মানে ফার্স্টে ঘনকের আয়তনটা বের করতে হবে। ঘনকের আয়তনটা বের করতে হবে, কারণ এটা তুমি চিন্তা করো বাস্তব সমস্যাটা কি। বাস্তব সমস্যাটা হলো ঘনকের ভিতরে, বক্সের ভিতরে তুমি বলটা রাখছো, বক্সের ভিতরে তুমি বলটা রাখছো, তো বক্সের আশেপাশে তো জায়গা খালি থাকবেই, ঠিক আছে। হ্যাঁ, জায়গা খালি থাকলেই আমরা এই পার্সেন্টেজটা আমরা পাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যে এই অঙ্কটা যে তুমি করলা, তুমি মনে রাখবা যে এই অঙ্কটার হিসাব তোমার খুব দরকারি, খুব কার্যকর একটা হিসাব। আমরা যে অনুপরমাণুগুলোকে চিন্তা করি, আমরা মানে পরমাণুগুলোর আকৃতি চিন্তা করি এরকম গোলকের মতো করে। পরমাণুগুলো গায়ে গায়ে লেগে থাকলে পরে ওই পরমাণুগুলোর বাইরে কতটুকু খালি জায়গা থাকে, ঠিক আছে, ওই খালি জায়গাগুলোর হিসাব করার ক্ষেত্রে এই ফর্মুলাগুলোই, এই হিসাব নিকাশগুলোই ব্যবহার করা হবে, বুঝছো। এই জন্য তোমাকে এই অঙ্কগুলো শেখানো হচ্ছে। হ্যাঁ, ক্রিস্টালোগ্রাফি বলে একটা ইয়ে আছে, একটা কি বলবো, ক্রিস্টালোগ্রাফি বলে একটা সাবজেক্ট আছে। হ্যাঁ, যেই সাবজেক্টে এরকম ক্রিস্টালের ভিতরে যে অ্যাটমস গুলো থাকে, পরমাণুগুলো থাকে, সেই পরমাণুগুলোর ইফেক্টিভ জায়গা তারা কতটুকু দখল করে, আর পরমাণুর মাঝখানে ইন্টার অ্যাটমিক স্পেস কতটুকু থাকে, সেগুলো হিসাব করা হয় এই সব ফর্মুলাগুলো দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, এরপর আমরা আসি, একটি লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, এর লোহা থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6 সেন্টিমিটার ব্যাসের কয়টি নিরেট সিলিন্ডার প্রস্তুত করা যাবে? আচ্ছা, তাহলে এটা তো বোঝাই যাচ্ছে লোহার গোলকের ব্যাসার্ধ সমান হবে সিলিন্ডারের আয়তনের n গুণ। আমরা n ধরবো, আর সিলিন্ডারের আয়তন, হ্যাঁ, যে লোহা থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য, 6 সেন্টিমিটার ব্যাসের কয়টি নিরেট সিলিন্ডার। তো সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ, আর এটা হচ্ছে 4/3 পাই আর কিউব। সবই দেওয়া আছে, জাস্ট এখান থেকে n এর মান বের করতে হবে। একবারেই আমরা এটাকে যে ফর্মুলা দিয়ে আমরা এটা করব সেটা হলো যে আমরা লিখবো এরকম 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু n সংখ্যক, হ্যাঁ, পাই, ওই সিলিন্ডারের আয়তন ধরলাম আমরা আর প্রাইম বা আর ওয়ান স্কোয়ার ইন্টু সিলিন্ডারের উচ্চতা এইচ। তাহলে আর এর মান, এই আর ওয়ান এর মান সবই আমাদের জানা আছে, শুধু এখানে এনটা আননোন, এখান থেকে পাই পাই কেটে দেওয়া যাবে। তাহলে আমরা এইভাবে করে আর1 আর2 মানে এই মানগুলো বসালে কিন্তু আমরা এন এর মানটা বের করতে পারবো, তাই না? বের করা যাবে না? দুই পাশ থেকে পাই কাটা যাবে, এই পাই কাটা যাবে, তারপরে এন এর মান বের করবো, ঠিক আছে। তারপর বলছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 5 সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বিশিষ্ট ও সমভাবে পুরো একটি ফাঁপা গোলক প্রস্তুত করা হলো। দ্বিতীয় গোলকটি কতটুকু পুরু? এই যে অঙ্কটা, এই অঙ্কটা বলছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক আছে, সে গোলকটা হচ্ছে নিরেট গোলক। নিরেট গোলক মানে হলো মানে এরকম একটা গোলক, এই গোলকের ভেতরটা পুরাটাই মানে পুরাটার মধ্যেই ম্যাটেরিয়াল আছে আর কি, মানে এখানে কোনো গ্যাপ নাই। ধরো এরকম সলিড, এটাকে নিরেট বলতে বুঝাই সবটার ভিতরেই বস্তু আছে। এখন বলছে এই গোলকটা থেকে আমরা আরেকটা গোলক তৈরি করব, যে গোলকটা হবে হচ্ছে একটু বড়। তাহলে এটা থেকে বড় গোলক তৈরি হওয়া মানে কি, ভিতরে নিশ্চয়ই
কিছু ফাঁপা থাকবে, আরেকটা গোলক তৈরি হবে এরকম ভাবে ভিতরে ফাঁপা। ঠিক আছে, এখন ওরা বলে দিছে যে তোমার বলছে কত নম্বর অঙ্কটা, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের, আর এটা বলছে 5 সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বিশিষ্ট, মানে দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। আর এটা মনে হয় নেট ফাঁপা গোলকের পুরুত্ব 1 সেন্টিমিটার ধরছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমরা মানে পাশে 4 সেন্টিমিটার এই একটা। অঙ্কগুলার ক্ষেত্রে, অঙ্কগুলা করার ক্ষেত্রে ছবি আঁকতে হয় আর কি, ছবি আঁকতে হয়। তো ছবি এঁকে অঙ্কগুলা করলে সহজ হয়, যে এইটাকে আমরা এক্স ধরবো, আর এটা বলে দিছে 4, এইটা বলে দিছে 4। ঠিক আছে, তাহলে এটা যদি 4 হয়, আর এটা হলো এইটুকুকে যদি আমরা এক্স মনে করি, তাহলে আমরা এরকম বলবো। আর মানে তাহলে এই এই মানে এইটুকু অংশের ভিতরে যে পদার্থ আছে সেই পদার্থটা এখান থেকেই আসছে, তাহলে আমরা লিখবো 4/3 পাই 4 কিউব, অর্থাৎ এই নিরোধ গোলকের আয়তন সমান হচ্ছে এইটুকুর আয়তন। তাহলে এইটুকুর আয়তন হচ্ছে 4/3 পাই 5 কিউব মাইনাস 4/3 পাই 5 মাইনাস এক্স হোল কিউব, আমরা এভাবে লিখতে পারি। তাহলে 4/3 পাই দুই দিক থেকে কেটে দেওয়া যায়, তাহলে আমাদের রিলেশনটা হয় 4 কিউব ইকুয়ালস টু 5 কিউব মাইনাস 5 মাইনাস এক্স হোল কিউব। মানে এই যে এই ভিতরের অংশটুকুকে আমরা বাদ দিলাম, এই ভিতরের অংশটুকুর ব্যাসার্ধ হয় হলো 5 মাইনাস এক্স, এই যে এইটুকু। ঠিক আছে, তাহলে এখন আমাদের এক্স এর মান বের করার জন্য আমরা লিখবো 5 মাইনাস এক্স হোল কিউব ইকুয়ালস টু হলো 5 কিউব মাইনাস 4 কিউব ইকুয়ালস টু, আমরা জানি 5 কিউব মাইনাস 4 কিউব ইকুয়ালস টু কত হয়, এটা আমরা বের করব। 5 কিউব হচ্ছে 125 মাইনাস 4 কিউব হচ্ছে 64, 125 মাইনাস 64 কত হয়? 25 minus 64 61। না 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 বাবা, 25 না, কিউব, এটা কিউব কিউব। হলে 5 125 কিউব, হবে না? হ্যাঁ 125 মাইনাস 64, সেটা হ্যাঁ কত হয়, 161 কত 61। 61, 61। হ্যাঁ, তাহলে এখন আমরা লিখবো, সুতরাং 5 মাইনাস এক্স ইকুয়ালস টু কিউব রুট অফ 61, এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব, এক্স ইকুয়ালস টু 5 মাইনাস কিউব রুট অফ 61, যা হয় তাই, এত সেন্টিমিটার, এটাই অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আমরা আসি, একটা বলছে একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাস 13 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে 10 বেধ থেকে দেওয়া 16 আছে। 10 থেকে 16 গুলো আমি পারি, 10 থেকে 16, 10 মানে থেকে 16 11 পারিস? থেকে 16 পারি। আচ্ছা 10 থেকে 16 পারিস, সমস্যা নাই। 9 নাম্বার, একটি আয়াতাকার ঘনবস্তুর মাত্রাগুলো 5, 4, 3 এর কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের সমগ্র সমগ্র তলের তলের ক্ষেত্র, ক্ষেত্রে বের হবে। হ্যাঁ ঘনকের সমগ্র সমগ্র তলে, তলের ক্ষেত্রফলটা হচ্ছে 6a স্কয়ার, তাই না? হ্যাঁ ঘনকের সমগ্র তল বলতে আমরা বুঝি ঘনকের কয়টা তল থাকে, একটা ঘনকের থাকে হলো 3টা তল, এরকম ভাবে যদি 6টা তল একটা ঘনক, এভাবে যদি আমরা ঘনক আঁকি, এই হলো ঘনক। তাহলে এই যে উপরের তল, নিচের তল, 2 তল, ডানের তল, বামের তল, 4 তল, এই সামনের তল আর পেছনের তল, এই 6টা তল, টোটাল ঘনকের 6টা তল। তাহলে প্রতিটা তলের ক্ষেত্রফল a স্কয়ার, তাহলে ঘনকের 6 তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার। তাহলে এখন এই এটা বের করতে হবে, এটা কি বলছে, ঘনবস্তু, একটা আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5, 4, 3, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি 5, 4, 3 হয়,
তাহলে এটার কর্ণ এই হলো এটার কর্ণ, আয়তাকার ঘনবস্তুর কর্ণ। বুঝতে পারছো আয়তাকার ঘনবস্তুর কর্ণ আমরা কিভাবে আঁকবো? আয়তাকার ঘনবস্তুর কর্ণ হলো আমরা আঁকবো এ হলো 4, তারপরে এই মনে করো 3। তাহলে এইভাবে করে আয়তাকার ঘনবস্তু, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। এখন এটাকে পুরাটা আমরা আঁকতে পারি। ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, এই হলো আয়তাকার ঘনবস্তু। এখন এটার কর্ণ বলতে আমরা বুঝি এই যে এই কোণগুলো সব কিন্তু 90 ডিগ্রি। এই যে এই কোণটাও 90 ডিগ্রি, আবার এখান থেকে এটা তো খাড়া উপরের দিকে গেছে, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে আমরা যদি প্রথম এটাকে যদি আমরা বলি এ দৈর্ঘ্য, এটা হলো বি হলো প্রস্থ, আর সি যদি উচ্চতা হয়, তাহলে কর্ণ বলতে আমরা এই দূরত্বটাকে বুঝি, এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এই যে দূরত্বটা সি 20 পর্যন্ত এবি যে প্লাস দূরত্ব। বিসি প্লাস সি এই সূত্রটাই করতে পারে। না না 20 না না এবি না প্লাস না না না, এটা হলো কর্ণ। এই যে এখান থেকে নিয়ে এখানে, এখন দেখো এই কর্ণটার ছবিটা আঁকলে আমরা বুঝতে পারি এই কর্ণ আর এই কর্ণ। তাহলে নিচে যে কর্ণটা আঁকলাম এটা হলো ভূমির কর্ণ। তাহলে ভূমির কর্ণটা হলো, ভূমির কর্ণটার ইয়েটা ইয়েটা কি হবে, এটা এ এটা বি, তাহলে ভূমির কর্ণ হবে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ধরে নিলাম ভূমির কর্ণ হচ্ছে এল, ঠিক আছে। আর এটা হলো আবার সি, তাহলে এটাও তো হলো একটা সমকোণী ত্রিভুজ। এই যে, কারণ এখান থেকে এখানে যাওয়ার পর এটা খারাপ হয়ে উপরে উঠছে, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে অ্যাকচুয়াল কর্ণ যদি আমরা বলি কে, তাহলে অ্যাকচুয়াল কর্ণ কে ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে এটা হচ্ছে এল, এল ইকুয়ালস টু, এই যে এটা তো অতিভুজ, তাহলে এল ইকুয়ালস টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার, মানে এই যে এল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, অর্থাৎ রুট ওভারটা উঠে যাবে এল স্কোয়ারের ক্ষেত্রে। তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ার। তার মানে আয়তাকার ঘনবস্তুর যে কর্ণ, সেই কর্ণ মানে হচ্ছে আয়তাকার ঘনবস্তুর এক প্রান্ত থেকে, এই যে তলার এই প্রান্ত থেকে নিয়ে শুরু করে উপরের অপোজিট প্রান্ত পর্যন্ত যে দূরত্ব, সেটাকেই বলা হয় কর্ণ। ঠিক আছে। তুমি ঘরের এই কোণা থেকে নিয়ে শুরু করে ওই বিপরীত কোণা পর্যন্ত, ছাদের দিকে ওই বিপরীত কোণা পর্যন্ত যে দূরত্ব, সেটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেখানে এ হচ্ছে এ বি সি হচ্ছে যথাক্রমে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো তোমাকে এই অঙ্কটাতে দেওয়া আছে যে একটা আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলো, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 5 4 3 সেন্টিমিটার, তাহলে এর কর্ণের সমান। তাহলে 5 4 3 সেন্টিমিটার যদি হয়, 5 4 3 সেন্টিমিটার যদি হয়, তাহলে এটার কর্ণ কে ইকুয়ালস টু হলো 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এটা হিসাব করে যা হয় এটা বের করবা, এটা হলো কর্ণ। এখন বলছে এই কর্ণের সমান বাহু বিশিষ্ট, কর্ণের সমান ধার বিশিষ্ট একটি ঘনক, মানে কে ধার বিশিষ্ট একটা ঘনক। তাহলে আবার আমরা এরকম ভাবে একটা ঘনক আঁকবো। এই ঘনক, এই ঘনকের প্রত্যেকটা ধার হচ্ছে কে। তাহলে আমরা জানি এটা হলো কে স্কোয়ার, এটা হলো কে স্কোয়ার, তাহলে এই ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6 কে স্কোয়ার। ঠিক আছে। তার মানে 6 ইন্টু কে স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? 6 ইন্টু 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আর 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 5 স্কোয়ার হয়, এখানে 25 25 হলো 50। 6 ইন্টু 50 হচ্ছে 300। এটা 6 ইন্টু 50 হচ্ছে 6 ইন্টু 50 হচ্ছে 300 সেন্টিমিটার কিউব, যদি সেন্টিমিটার হয় সেন্টিমিটার কিউব। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তারপরে আসি আমরা ভূমির উপর অবস্থিত
2.5 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার প্রস্থ বিশিষ্ট, এটা বলছে আভ্যন্তরীণ পরিমাপ, একটি আয়তাকার জলধারের উচ্চতা 0.4 মিটার হলে এর আয়তন এবং অভ্যন্তরীণ তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, মানে এটাও একটা আয়তাকার ঘনবস্তুর মতোই, কিন্তু এখানে বলছে ভূমিটা হচ্ছে, যে ভূমি সেটা হচ্ছে 2.5 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ, ঠিক আছে। একটি আয়তাকার জলাধারের উচ্চতা বলছে 0.4 মিটার। আচ্ছা, 2.5 আর 1 আর 0.4, 2.5 1 আর 0.4। বলছে এরকম 2.5 1 আর এদিকে হলো 0.4 0.4, মানে এরকম একটা জলাধার, মানে একটা চৌবাচ্চা আর কি। এরকম একটা জিনিস। এখন বলছে এইটুকু বলছে 2.5 মিটার, এটুকু বলছে 1 মিটার, আর এটুকু বলছে 0.4 মিটার, ঠিক আছে। এরকম একটি জলাধার। এখন বলছে এটার ভিতরের চারপাশের ক্ষেত্রফল কত, ভিতরের চারপাশের ক্ষেত্রফল, মানে উপরের টপটা নাই, ভিতরের চারপাশের ক্ষেত্রফল কত। তাহলে ভিতরের চারপাশের ক্ষেত্রফল হলো এই যে নিচের ক্ষেত্রফল, এই দেয়ালের ক্ষেত্রফল, এই দেয়ালের ক্ষেত্রফল, এই দেয়ালের ক্ষেত্রফল, আর এই দেয়ালের ক্ষেত্রফল। এটা তো সহজ। তাহলে আমরা লিখবো এখানে যেটা হচ্ছে যে এই যে আমাদের এই 2.5 ইন্টু 1 আসবে একবার, আর বাকি সবগুলো দুইবার করে আসবে। তাহলে ভিতরের চার দেয়ালের ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখবো ক্ষেত্রফল সমান 2.5 ইন্টু 1, 2.5 ইন্টু 1, এটা আসবে একবার, কারণ এটা তলারটাই, উপরেরটা আসবে না যেহেতু চৌবাচ্চা এটা। আর 1 ইন্টু 0.4, তার মানে 2, বাকিগুলো আসবে দুইবার, মানে এটাও এই দেয়ালও আসবে, এই দেয়ালও আসবে, আর এটাও এই দেয়ালও আসবে, এই দেয়ালও আসবে। এই জন্য 2 কমন নিয়ে আমরা 1 ইন্টু 0.4 প্লাস 0.4 ইন্টু, মানে ওই 1 ইন্টু 0.4 আর 2.5 ইন্টু 0.4, 2.5 ইন্টু 0.4, 0.4, এই এত মিটার স্কয়ার টোটাল, ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ, আর এখানে কি চারটা তল, মানে সবগুলো 2.5 দিয়ে করতে হবে? হ্যাঁ, না 2.5 করবা কেন, তুমি তুমি ছবিটা বুঝো নাই? এখানে ছবিটা কি, এটা হলো 2.5, এটা হলো 1, আর এটা হলো উচ্চতা। তাহলে এই যে তলাটা, এই যে নিচের ক্ষেত্রফলটা হলো 2.5 ইন্টু 1, আর বুঝছি। এইটা হলো 1 মিটার। তাহলে দেখো এখানে দুই পাশে হলো 1 মিটার ইন্টু 0.4 একটা আয়তক্ষেত্র, এখানে 1 মিটার, এটা 1 মিটার ইন্টু 0.4, এই যে 1 মিটার ইন্টু 0.4। আর এই পাশেরটা হলো, দেখো এই পাশেরটা হচ্ছে 2.5 ইন্টু 0.4, তাহলে 2.5 ইন্টু 0.4 হলো দুইটা, আর 2.5 ইন্টু 1 হচ্ছে শুধু তলাটা, এই জন্য এটা একবার আসছে। আর বাকি যে মানে আমাদের ঘনকের ভেতরে একটা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে অ্যাকচুয়াল টোটাল ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা হলো ফর্মুলা। কিন্তু যদি চৌবাচ্চা হয় বা পুকুরের জন্য, যদি আমরা বলি পুকুরের জন্য এই ফর্মুলাটা হলো এ বি প্লাস 2 ইন্টু বিসি প্লাস সিএ, কারণ এই এবিটা হলো দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে। এবিটা হলো পুকুরের জন্য ফর্মুলা হচ্ছে এটা, কাজে আমরা এখানে এই ফর্মুলা ব্যবহার করলাম। এটা হলো এবি, দৈর্ঘ্য প্রস্থ, আর বিসি প্লাস সিএ হচ্ছে ভূমি, মানে প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা, এটা দুইবার করে আসবে, তাই এটা দুইবার করে আসছে, ঠিক আছে। এখন আয়তনের ক্ষেত্রে কিন্তু আবার, পুকুরের আয়তন বলতে আয়তনের ক্ষেত্রে আবার একই ফর্মুলা। আয়তন ঘনবস্তুর ক্ষেত্রে যা হবে পুকুরের আয়তনও তাই হবে। আয়তন হচ্ছে এবিসি, অর্থাৎ তিনটার গুণফল, দ্যাট ইজ 2.5 ইন্টু 1 ইন্টু 0.4 মিটার কিউব, ঠিক আছে। আয়তন কিন্তু এটাই হবে। আয়তনও বের করতে বলছে ওরা, আয়তনের ক্ষেত্রে কোনো এক্সেপশন না। আচ্ছা, তারপরে দেখো
একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য আয়তন, যেটা অলরেডি আমরা করে ফেলছি। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে স্কয়ার রুট অফ 16 স্কয়ার 12 স্কয়ার 4.5 স্কয়ার, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তো এটা তো হয়ে গেল। আচ্ছা, এখন এখানে তোমার এইগুলা দেখছে, এইগুলা কি পারো এক থেকে? একটি আয়তকার ঘনবস্তুর এইগুলাই হয়তো তোমার অবজেক্টিভে এগুলা থেকে আসবে, আর ওইগুলো থেকেও আসতে পারে, ইজি ক্যালকুলেশন যেটা সেগুলা থেকে আসতে পারে। হ্যাঁ বলো বাবা, হাত তুলেছো, কিছু বলবা বলো। তুমি মিউট করে রাখছো কেন? আনমিউট করো, আনমিউট করে কথা বলো, হাত তুলে রাখছো শুধু। কিছু বলবা নাকি? এখন দেখো, এই এই যে এই প্রথম দিকের এই অঙ্কগুলো, এগুলা কিন্তু একদমই সহজ অঙ্ক। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য কত? কারণ আমরা বলছি কর্ণের দৈর্ঘ্যের জন্য যে ফর্মুলা, সে ফর্মুলা হচ্ছে স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে কে ইকুয়ালস টু স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এই ফর্মুলা দিয়ে এটা হয়ে যাবে। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। ত্রিভুজটিকে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে উৎপন্ন ঘনবস্তুটি কি হবে? সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন, অপর দুই বাহুর দৈর্ঘ্য 4 এবং 3 সেন্টিমিটার। মানে বলছে যে একটা 4 একটা 3। এখন এই বাহুর চারদিকে যদি তুমি ঘুরাও তাহলে জিনিসটা এরকম একটা সমবৃত্তভূমিক কোণকে পরিণত হবে। মানে অর্থাৎ এই 4 সেন্টিমিটার বাহুর চারদিকে ঘুরাইতে বলছে, তাহলে এইভাবে করে ঘুরাইলে এরকম একটা কোণক তৈরি হবে, তাই না? সমবৃত্তভূমিক কোণক তৈরি হবে। আচ্ছা, তারপর উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক? এখানে এখানে কি বলছে, ঘোরালে কি তৈরি হবে? এটা হচ্ছে উৎপন্ন ঘনবস্তু। আচ্ছা, এগুলা তো সবই দেখতে হবে। ঘনবস্তুটি একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার হবে, এটা ঠিক না? উৎপন্ন ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল হবে 9 পাই বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, না পাই আর স্কয়ার। তো যেহেতু আর এর মান কত হইলো আমাদের এখানে, আর এর মান তো হলো 3, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত 3 না, এতটুকু 3, তাহলে পাই আর স্কয়ার যদি হয়, পাই আর স্কয়ার তার মানে 9 পাই কিন্তু হচ্ছে। তাহলে এটাও সত্য, এটাও সত্য, তার মানে 1 আর 3 কারেক্ট, এটা সত্য। ঠিক আছে, তারপরে বলছে নিম্নের তথ্যের আলোকে নিম্নের তথ্যের আলোকে 3-4 নম্বর প্রশ্নের উত্তর দাও। 2 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বক্সে ঠিকভাবে এঁটে যায়। এই এরকম অঙ্ক তো করলামই আমরা। সিলিন্ডারটির আয়তন কত? ও আচ্ছা, এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে সিলিন্ডারের উচ্চতাটা, এই যে যদি সিলিন্ডারটাকে যদি আমরা এভাবে আঁকি, বলছে এই হলো আমাদের সিলিন্ডার। এখন বলছে যে বলটা একদম সিলিন্ডারের ভিতরে ঠিকভাবে এইভাবে এঁটে যায়, এইভাবে বলটা থাকে সিলিন্ডারের ভিতরে। তার মানে সিলিন্ডারের উচ্চতা সমান হচ্ছে গোলকের ব্যাস, অর্থাৎ টোয়াইজ আর। আবার সিলিন্ডারের ব্যাসার্ধ সমানও হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, ঠিকভাবে এঁটে যায়। এখন সিলিন্ডারটির আয়তন কত? এখন বলছে 2 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক, তার মানে এইচ ইকুয়ালস টু হলো 2 সেন্টিমিটার, এটা পেয়ে গেলাম। আর এইটুকুও, এই যে এইটুকু টোয়াইজ আর, এইটুকুও তো টোয়াইজ আর, তার মানে এইটুকু হলো 1।
অর্থাৎ সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে সিলিন্ডারের জন্য ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তার মানে হচ্ছে পাই ইন্টু 1 ইন্টু 2, এইচ এর মান যেহেতু 2 তার মানে 2 পাই। অ্যান্সার হচ্ছে 2 পাই। হোয়ার ইজ 2 পাই? এটা 2 পাই ঘন সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, তারপরে সিলিন্ডারটির অনধিকৃত অংশের আয়তন কত? ওই যে 2 পাই সেন্টিমিটার থেকে 4/3 পাই আর কিউব বাদ দিব, এখানে তো হয়ে গেল। যেহেতু 2 পাই, এই যে 2 পাই থেকে আমাদের বাদ দিতে হবে 4/3 পাই আর কিউব, আর এর মান তো হচ্ছে 1, তাহলে 2 পাই থেকে আমরা 4/3 পাই বাদ দিব, 2 পাই মাইনাস 4/3 পাই, তাহলে 3 এখান থেকে 6 পাই মাইনাস 4 পাই। ঠিক আছে, তার মানে 2 পাই বাই 3, এই যে 2 পাই মাইনাস 4/3 পাই, তাহলে 2 পাই থেকে 4/3 পাই বাদ দিলে লসাগু হচ্ছে 3, তাহলে 6 পাই মাইনাস 4 পাই 2 পাই, তার মানে 2 পাই বাই 3, 2 পাই বাই 3 এটা অ্যান্সার। ঠিক আছে। এরপরে বলছে নিম্নের তথ্যের ভিত্তিতে 5-6 নম্বর প্রশ্নের উত্তর। বলছে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ধাতব কঠিন গোলককে গলিয়ে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার তৈরি করা হলো। হ্যাঁ, তাহলে এখানে বলছে উৎপন্ন সিলিন্ডারটির উচ্চতা কত? তাহলে বলছে যে সিলিন্ডারের ব্যাসার্ধ বলছে 3 সেন্টিমিটার, তার মানে পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। তাহলে ব্যাস যদি এত হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে আমরা লিখবো 4/3 পাই 3 কিউব। এই হলো আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা এইচ বের করে ফেলবো, সিলিন্ডারের উচ্চতা, তাই না? এখান থেকে এই 3 স্কোয়ার, এই পাই পাই কাটা যাবে, তারপরে এই 3 স্কোয়ার, এই যে দেখো এখানে একটা 3 আছে, এখানে 3 কিউব আছে, এটা 3 কাটা যাবে, মানে এই অঙ্কগুলোর ক্যালকুলেশন সোজা বলেই। তাহলে এখানে থাকবে 3 স্কোয়ার, তাহলে এই 3 স্কোয়ার কাটা যাবে, তাহলে আমরা সরাসরি কি পেলাম? h ইকুয়ালস টু 4 পেয়ে গেলাম, h ইকুয়ালস টু 4 পেয়ে গেলাম। এই যে h ইকুয়ালস টু 4 সেন্টিমিটার, মানে ক্যালকুলেশন সহজ বলে এগুলোকে অবজেক্টিভে দেওয়া হয়েছে আর কি। এরপরে বলছে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সিলিন্ডারের বক্রতল বলতে আমরা জানি, সিলিন্ডার যদি এরকম ইয়ে হয় তাহলে এটা হলো 2 পাই আর এইচ। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল a ইকুয়ালস টু হলো, এটা হলো 2 পাই আর, আর এটা হলো h, দ্যাট ইজ 2 পাই আর এইচ। হ্যাঁ, এখন সিলিন্ডারের তাহলে 2 পাই, 2 ইন্টু পাই ইন্টু আর এর মান হচ্ছে 3 আর এইচ এর মান হচ্ছে 4, তাহলে 3 4 12 দুগুণে 24, দ্যাট ইজ 24 পাই। ঠিক আছে, এই যে 24 পাই নিশ্চয়ই আছে, এই যে 24 পাই। এই এরপরে তো আমরা এইগুলা তো করলামই, আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য বস্তু উচ্চতা ক্ষেত্রফল। ঠিক আছে, এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম আছে তোমার এই সিলেবাসের ভিতরে? এখান থেকে অঙ্ক আসলে পারবা তো? আশা করি পারবা। চ্যাপ্টার 13 এখান থেকে অবজেক্টিভে তুমি পরীক্ষায় বেশ কিছু অঙ্ক পাবা। তাহলে আজকে এখানে শেষ করে দেই। এই ইসমাম, তোর কি হয়েছিল আজকে? তোর আসিস নাই কেন? জি, ইসমাম আসিস নাই কেন আজকে? আমি তো আমার কারেন্ট চলে গেছিল পরে আবার ও আচ্ছা আচ্ছা, এখন তুই মাঝখান আসিস। দিয়ে। আচ্ছা, এই এই হ্যাঁ, অধ্যায় 13 কি তোদের ছিল পরীক্ষায়? এটা কি আছে তোদের এই পরীক্ষা? অধ্যায় 13 এই চ্যাপ্টারটা, এটা করাইছে স্কুলে ঘন জ্যামিতি? কিরে কিছু বলে না কেন? ওমর ছিল, ওমর চলে গেছে। ইসমাম, অধ্যায় 13 কি তোমাদের আছে পরীক্ষায়? আচ্ছা ঠিক আছে, আমি এখন শেষ করি তাহলে। আহ, আমি এই পুরো মানে আগের অংশ আর এই অংশ, দুইটা অংশ অ্যাড করে আমি আপলোড করে দিব, তোমরা ইয়ে করে নিও, তোমরা পুরোটা দেখো, আবার কোনো সমস্যা থাকলে সলভ করে নিও। ওকে, আল্লাহ হাফেজ।